আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। কল্পনা করুন বন্ধুরা, একটি বিশাল জাহাজ সমুদ্রের মাঝখানে স্থির দাঁড়িয়ে আছে, যার দৈর্ঘ্য এতটাই বেশি যে ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর যুদ্ধজাহাজগুলোকেও এ অনায়াসে পিছনে ফেলে দিয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, এখন সেই জাহাজকে আরও লম্বা করার চূড়ান্ত ঘোষণা এসেছে। কি হবে যদি এই দানবীয় জাহাজটি পূর্ব ভূমধ্য সাগরে নোঙর করে এবং সরাসরি সামনে পড়ে যায় ইসরায়েলের নৌবাহিনীর? এটি কোনো হলিউড মুভির চিত্রনাট্য নয়, এটি তুরস্কের নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরীর বাস্তব গল্প, যা বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটকে ইসরায়েলের জন্য একটি মারাত্মক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্প্রতি ইস্তাম্বুলের একটি শিপইয়ার্ডে দাঁড়িয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে ঘোষণা করেছেন যে তাদের প্রথম নিজস্ব ও পূর্ণাঙ্গ এয়ারক্রাফট ক্যারিয়ার মিগেম এর দৈর্ঘ্য এখন ৩০০ মিটার করা হবে, অর্থাৎ প্রায় ৯৮৪ ফুট। আগের পরিকল্পনায় এর দৈর্ঘ্য ছিল ২৮৫ মিটার, কিন্তু নৌশক্তির ভারসাম্য বদলে দিতে এটিকে আরও বড় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা কি বুঝতে পারছেন এটি কতটা বড় খবর? এটি কোনো সাধারণ আপডেট নয়, এটি তুরস্কের নৌশক্তির ইতিহাসের একটি ঐতিহাসিক বিবর্তন। একটু গভীর বিশ্লেষণ করে চিন্তা করুন, এই ক্যারিয়ারটি যখন নীল জলরাশি ভেসে বেড়াবে তখন এর বিশাল ফ্লাইট ডেকে 50টি পর্যন্ত অত্যাধুনিক যুদ্ধবিমান আর ড্রোন অবস্থান করতে পারবে। এর ডিসপ্লেসমেন্ট বা ওজন ক্ষমতা 60,000 থেকে 80,000 টনের কাছাকাছি পৌঁছে যাবে। এই সংখ্যাগুলোর মারাত্মক বুঝুন। এটি যুক্তরাজ্যের গর্ব কুইন এলিজাবেথ ক্লাসের রণতরী, যা 280 মিটার লম্বা এবং 65,000 টনের ভার বহন করতে পারে, তাকেও দৈর্ঘ্যের বিচারে অনায়াসে টক্কর দেবে। এমনকি ফ্রান্সের নিউক্লিয়ার পাওয়ার্ড ক্যারিয়ার ক্যারেলস ডে গুয়েল তো এর সামনে বেশ ছোট মনে হবে, কারণ সেটি মাত্র 261 মিটার লম্বা আর 42,000 টন ওজনের। বন্ধুরা, তুরস্ক এখন ন্যাটোর মধ্যে সবচেয়ে দীর্ঘতম ক্যারিয়ারের মালিক হতে চলেছে। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এতে থাকবে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্যাটাপল সিস্টেম, যা দিয়ে ভারী যুদ্ধবিমানগুলো মুহূর্তেই পূর্ণ সমরাস্ত্র নিয়ে আকাশে ডানা মেলে উড়ে যেতে পারবে। তুরস্কের এই অর্জনটি কতটা বিশাল তা অনুধাবন করতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। আপনারা হয়তো জানেন, তুরস্কের এর আগেও টিসিজি আবদুল্লাহ নামে একটি জাহাজ ছিল, যা মূলত একটি অ্যাফারিয়াস্ট অ্যাসল্ট শিপ এবং বিশ্বের প্রথম ড্রোন ক্যারিয়ার হিসাবে পরিচিত হয়েছিল। কিন্তু এই নতুন মিগেম হচ্ছে সেই আনাদোলোর বড় ভাই। এটি একটি ডেডিকেটেড এয়ারক্রাফট ক্যারিয়ার, যেখানে তুরস্কের তৈরি স্টেলথ ড্রোন বায়রাক্তার, কিজিলামা এবং সুপারসনিক জেট ড্রোন হোরজেট এর মতো কালোজীয় সব ফাইটার জেট অবস্থান করবে। ভাবুন তো, তুরস্ক একসময় আমেরিকার F-35 প্রোগ্রামের অংশ ছিল, কিন্তু আজ তারা নিজেরাই এমন এক প্ল্যাটফর্ম বানাচ্ছে যেখানে তাদের দেশীয় প্রযুক্তিতে বিশ্বকে চ্যালেঞ্জ করা হচ্ছে। তারা এখন আর কারো দয়ার উপর বা নিষেধাজ্ঞার উপর ভরসা করে নেই। এটি হলো তুরস্কের প্রাকৃতিক পরীক্ষার একটা স্বাধীনতা। কিন্তু বন্ধুরা, আসল উত্তেজনার জায়গাটি হলো অন্যখানে। এই 300 মিটারের দানবীয় ক্যারিয়ারটি যখন পূর্ব ভূমধ্য সাগরের বিতর্কিত জলরাশি টহল দেবে, তখন ইসরায়েলের মনের অবস্থা কী হবে? আপনারা তো জানেনই যে তুরস্ক আর ইসরায়েলের বর্তমান সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে গাজা যুদ্ধের পর থেকে প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলকে সরাসরি টেরর স্টেট বা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অভিযুক্ত করেছেন। তিনি বাণিজ্য বন্ধ করেছেন এবং তুর্কি বন্দরে ইসরায়েলি জাহাজের প্রবেশ নিষিদ্ধ করেছেন। এমন উত্তপ্ত পরিস্থিতিতে এই বিশাল রণতরীর সাগরে নামানো মানে হলো ইসরায়েলকে সরাসরি সামরিক বার্তা দেয়া। একটু তলিয়ে দেখলে বুঝবেন, পূর্ব ভূমধ্যসাগরের বিশাল গ্যাস ফিল্ড নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে স্নায়ুযুদ্ধ চলছে। ইসরায়েল সেখানে গ্রিস আর সাইপ্রাসের সাথে একটি ত্রিদেশীয় জোট গঠন করেছে।
তুরস্ককে কোণঠাসা করতে। কিন্তু তুরস্কের নতুন ক্যারিয়ারটি ইসরায়েলের সেই সাজানো বাগান তছনছ করে দিতে পারে। এই জাহাজটি শুধু ভাসমান রানওয়ে নয়, এটি একটি ভ্রাম্যমাণ সামরিক ঘাঁটি। এটি ইসরায়েলের সমুদ্র তীরবর্তী গ্যাস প্ল্যাটফর্ম, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌরুট এবং এমনকি সরাসরি তেল আবিবের দোরগোড়ায় পৌঁছে তুরস্কের সামরিক ক্ষমতা বা পাওয়ার প্রজেকশন নিশ্চিত করতে সক্ষম। ইসরায়েলের জন্য এটি কেন বড় হুমকি জানেন? কারণ ইসরায়েলি নৌবাহিনী মূলত সাবমেরিন আর ছোট আকৃতির করভেট বা ফ্রিগেট নির্ভর। তাদের হাতে তুরস্কের এই দানবীয় ক্যারিয়ারকে মোকাবিলা করার মতো সামানের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। চিন্তা করে দেখুন, একটি 300 মিটারের ক্যারিয়ার থেকে ডজন ডজন আত্মঘাতী ড্রোন আর সুপারসনিক ফাইটার জেট যখন ঝাঁকে ঝাঁকে উড়ে আসবে, তখন কি ইসরায়েলের নৌবাহিনী তা সামলাতে পারবে? বিশেষজ্ঞরা মনে করছেন তুরস্কের এই এক চাল পুরো অঞ্চলের নৌশক্তির ভারসাম্য বা পাওয়ার ব্যালেন্স স্থায়ীভাবে বদলে দিচ্ছে। তুরস্ক এখন গ্রিস, মিশর এবং ইসরায়েলের সম্মিলিত শক্তির বিরুদ্ধে এককভাবে লড়াই করার মতো সক্ষমতা অর্জন করছে। এটি তুরস্কের সে বিখ্যাত ব্লু হোমল্যান্ড বা মাভি ভাতান ডক্ট্রিনেরই অংশ, যার মূল লক্ষ্য হলো ভূমধ্য সাগর থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত তুরস্কের একচ্ছত্র আধিপত্য বজায় রাখা। আপনাদের মনে কি প্রশ্ন জাগছে না যে ন্যাটো মিত্র হয়েও তুরস্ক কেন এত বড় আক্রমণাত্মক চাল দিচ্ছে? আসলে তুরস্ক চায় না তাদের সামুদ্রিক অধিকার অন্য কেউ ভোট করুক। ইসরায়েল বর্তমানে গ্রিসের সাথে বড় বড় নৌমহড়া করছে এবং অত্যাধুনিক অস্ত্র কিনছে তুরস্ককে মাথায় রেখেই। কিন্তু তুরস্কের এই বিশাল ক্যারিয়ারের পরিকল্পনা তাদের সমস্ত হিসেব নিকেশ উল্টে দিয়েছে। 300 মিটারের এই জাহাজটি কেবল লোহা আর ইস্পাতের কাঠামো নয়, এটি তুরস্কের একবিংশ শতাব্দীর সাম্রাজ্যের প্রতীক হিসেবে আবির্ভূত হচ্ছে। এতক্ষণ আপনারা যা শুনলেন তাতে একটা বিষয় পরিষ্কার, তুরস্ক এখন আর ছোট কোনো খেলোয়াড় নয়। কিন্তু বন্ধুরা, শেষ পর্যন্ত কি এই শক্তি প্রদর্শন কোনো বড় সংঘাতের দিকে নিয়ে যাবে? একটি 300 মিটারের জাহাজ কি সত্যিই মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবে, নাকি এটি কেবলই শক্তির মহড়া? ইসরায়েল কি তুরস্কের এই ক্রমবর্ধমান নৌশক্তির মুখে চুবে যাবে, নাকি তারা অন্য কোনো ছক কষছে? আপনাদের কি মনে হয় তুরস্কের এই ক্যারিয়ার কি আসলেই মুসলিম বিশ্বের জন্য একটি রক্ষা কবচ হতে পারে, নাকি এটি দুই শক্তিশালী দেশের মধ্যে নতুন এক যুদ্ধের স্ফুলিঙ্গ তৈরি করবে? আল্লাহ হাফেজ।